আমরা ডিএর অধিকারটাকে ছিনিয়ে আনবো। এই মমতা সরকার আসার পর এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে পরিস্থিতিতে যে কোনো দাবির জন্যে মানে দাবি জানানো তো দূরস্থান, দাবির কথাটা উত্থাপন করাটাই একটা অপরাধ হয়ে গেছে। সরকারটা কর্মচারীদের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার এবং ট্রেড ইউনিয়ন অধিকারের প্রশ্নে এই সরকারটা ব্রিটিশ সরকারের থেকেও খারাপ। তা সরকারের হয়ে যারা কথা বলেন তারা তো দালাল, তারা সরকারের এজেন্ট। কিন্তু আমরা যেহেতু হোয়াইট কালার এমপ্লয়ি, একটা অদ্ভুত ব্যাপার, এদেরকে সামাজিকভাবে আমরা বিচ্ছিন্নও করতে পারি না এবং এদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কটা রাখি, সামাজিক সম্পর্কটা রাখি, যেটা রাখা কিন্তু শ্রমিক কর্মচারী আন্দোলনের ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক, রাখা উচিত নয়। যেহেতু দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে এটা রিলেটেড, এই নিয়ে মামলা করলে আমরা জিতব, তা সেই জায়গায় আমরা আছি। কাজেই আমরা আদালতের উপর ভরসা ছাড়া আমাদের তো দ্বিতীয় কোনো উপায় নেই। যে যদি কোনো শ্রমিক কর্মচারী মালিকের হয়ে কথা বলেন তাহলে তাদের দালাল বলা হয়, তাদেরকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করা হয় এবং তাদেরকে শ্রমিক কর্মচারীরা তাদের উপর এতটাই ক্ষুব্ধ থাকে যে তাদের জীবন বিপন্ন হতে পারে। এরকম ঘটনাও কিন্তু জুট মিলে, চা বাগানে ঘটেছে, যে মানুষ ভূঁইয়া তারা তাদের এবং পুলিশ এবং প্রশাসনের যৌথ চক্রান্ত, একেবারে তাদের মিলিত প্রয়াসে প্রশাসনের অভ্যন্তরে আমরা সেভাবে কোনো আন্দোলন গড়ে তুলতে পারছি না। রায় দেওয়ার কথা তখন নিশিতা মাত্রে বললেন না অনেক হিসেব করতে হবে, তখন আমজাদ আলী বলছেন আপনি আবার প্রধান বিচারপতির চেয়ারে বসে আমার মক্কেলকে বিভ্রান্ত করছেন। হিসেব করাটা আদালতের কাজ নয়, হিসেব করবে অ্যাকাউন্ট্যান্ট, হিসেব করবে ক্লার্ক। আপনি এই দুটো রায়ে কি বলা ছিল যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে রোপা 2009-এ যে ডিএ দেওয়ার অধিকারটা কর্মচারীদের দেওয়া হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, সেইটা কার্যকর করতে। অর্থাৎ এর মধ্য দিয়েই কিন্তু, এই অর্ডারটার মধ্য দিয়েই সুপ্রিম কোর্ট কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে মান্যতা দিয়ে দিয়েছে। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যেটা আমার বলা দরকার, কারণ কি মেনশন করাটা আইনি প্রক্রিয়া, তা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার পক্ষ সুযোগ পেয়েছেন। যদি এই প্রক্রিয়াটা যদি না থাকতো তাহলে 30শে নভেম্বর হয়তো মহামান্য কলকাতা হাইকোর্ট চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারির বিরুদ্ধে রুল জারি করে দিতেন এবং অনেক আগেই রাজ্য সরকারি কর্মচারীদের এই বঞ্চনার বিরুদ্ধে মানে আদালত গর্জে উঠতে পারত। However, pending such consideration, we are of the considered view that the employees need not be kept waiting endlessly to receive the money in question. অর্থাৎ মামলা কোর্টে পেন্ডিং, সরকার আর্থিক সংকট, এই সব কথা বলে কর্মচারীদের প্রাপ্যটাকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যাবে না। প্রথমেই জানাই স্যার, বিবিধ নিউজ আপনাকে স্বাগত। বলছি স্যার, ডিএ মামলা এর আগে কপিল সিব্বালের অনুপস্থিতি থেকে বেঞ্চ বদলের জন্য শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। বলছি স্যার, সরকারি কর্মচারীদের তো একটা বড় অংশই হতাশায়। বলছি স্যার, দুরাত্মর তো ছলের অভাব হয় না, আগামী সোমবার কি হবে? দেখুন, প্রথম একটা কথা বলি যে আমরা বারবার বলেছি যে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের উপর আস্থা রেখেছি, ভরসা রেখেছি। এখন এইটা বলা ভালো, আমরা আস্থা বা ভরসা রাখতে বাধ্য হয়েছি। যদি বলবেন কেন, আজকে দেখুন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 58% ডিএ, আমরা পাচ্ছি 18%। 40% ডিএতে আমরা পিছিয়ে। সারা ভারতবর্ষে এমন কোনো রাজ্য সরকার নেই যারা এই বিপুল পরিমাণ ডিএতে পিছিয়ে আছে। বরঞ্চ প্রায় সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তো বটেই, তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দিচ্ছে। যে 6th পে কমিশনের রিপোর্ট যেটা বেরিয়েছিল সেটা আমাদের দেওয়া হয়নি, যেটা স্বাধীনতার পর থেকে যতগুলো পে কমিশন হয়েছে সরকার 2টো করে কপি প্রত্যেকটা সংগঠনকে দিয়েছে। তারপর প্রয়োজনে আমরা অর্থ দপ্তরে রিকুইজিশন করে পে কমিশনের রিপোর্ট পেয়েছি। পে কমিশনটা তো সরকারি কর্মচারীদের জন্যে, তা সরকারি কর্মচারীরা সেই রিপোর্টটা দেখবেন না, কিন্তু সেই রিপোর্টটাও আমাদের দেওয়া হয়নি। সেটাও কিন্তু আমাদের আদালতে মামলা করে বার করতে হয়েছে, সরকারকে বাধ্য করতে হয়েছে। আমাদের 6th পে কমিশন অনুসারে বর্ধিত বেতনে 4 বছরের টাকা সরকার স্রেফ মেরে দিয়েছে। বাড়ি ভাড়া ভাতা 15% ছিল,
তৃণমূল কংগ্রেসের 2011 সালে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে 30% বাড়ি ভাড়া ভাতা করে দেবে, তা সেটা 12% নেমে এসেছে। এবং সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স, এডুকেশন অ্যালাউন্স এসবের কথা বাদই দিন। এবং সবথেকে বড় কথা যে বাম সরকারের আমলে সীমিত ক্ষেত্রে আমরা যে ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক অধিকারগুলো ভোগ করতে পারতাম, সেই সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এবং আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, কিন্তু সেই আন্দোলনে কোনো রকম কর্ণপাত দূরস্থান সরকার মানে আলাপ আলোচনাতেও পর্যন্ত বসেনি। বাম আমলে আমরা প্রায় নিয়মিত মাননীয় অর্থমন্ত্রী, তৎকালীন অর্থমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতাম, আমরা আমাদের বক্তব্য জানাতাম, সরকার অর্থমন্ত্রী বা মুখ্যমন্ত্রী তাদের বক্তব্য জানাতেন, একটা কালেকটিভ বার্গেনিং হতো। তা এই মমতা সরকার আসার পরে এটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এবং এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে পরিস্থিতিতে যে কোনো দাবির জন্যে দাবি জানানো তো দূরস্থান, দাবির কথাটা উত্থাপন করাটাই একটা অপরাধ হয়ে গেছে। 2012 সালের 10ই জানুয়ারি পুলিশ কর্মচারীদের ইউনিয়ন করার অধিকারটা কেড়ে নিলেন। এবং এই অধিকারটা পুলিশ কর্মচারীদের তারা পেয়েছিলেন 1923 সালে ব্রিটিশ আমলে। তা আমরা বারবারই বলি এই সরকারটা কর্মচারীদের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার এবং ট্রেড ইউনিয়ন অধিকারের প্রশ্নে এই সরকারটা ব্রিটিশ সরকারের থেকেও খারাপ। তারপরে আস্তে আস্তে বিভিন্ন দপ্তর থেকে সরকারি কর্মী ইউনিয়ন করার অধিকারটা কেড়ে নেওয়া হলো। নবান্নে, রাইটার্স বিল্ডিং, সে খাদ্য ভবনে, গুরুত্বপূর্ণ যেসব ভবন, সেখানে মিটিং মিছিল তো দূরস্থ, পোস্টারিং করাটাও বন্ধ হয়ে গেল। 2012 সালের 13ই এপ্রিল খোদ চিফ মিনিস্টার্স অফিস আমার এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একটা কুৎসিত অভিযোগ আনলেন, এফআইআর করলেন যে 3 জন মহিলা অফিসারের শ্লীলতাহানি এবং অন্যান্য কুৎসিত বিভিন্ন অভিযোগ। আপনি বয়সে অনেক ছোট, আমি সেগুলো মুখে বলতে পারছি না। তা সরকার চিফ মিনিস্টার্স অফিস কোনো কর্মচারী সংগঠনের নেতার বিরুদ্ধে এইরকম মিথ্যা অভিযোগে, কুৎসিত অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা আনছে যাতে করে তার সামাজিক সম্মানটাকে একদম শেষ করে দেওয়া যায়, এটা কিন্তু আমরা স্বাধীনতার পর থেকে কোনো সরকার করেছেন বলে আমাদের জানা নেই। যার ফলে আজকে এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে যে আমরা আন্দোলন হচ্ছে, প্রচুর আন্দোলন হচ্ছে, কিন্তু সেই আন্দোলনে সরকার কোনো রকমভাবে নতি স্বীকার করা তো দূরস্থ, সরকার সেই সব আন্দোলনকে কোনো গুরুত্বই দিচ্ছে না। তা 2016 সালে কিন্তু পরিস্থিতিটাই এই রকম ছিল। এবং আমরা এমন একটা আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা আজও সেই আতঙ্কটা বজায় রয়েছে, যে কর্মরত কর্মচারীরা কোনো আন্দোলনে আসতে ভয় পাচ্ছিলেন। তা তখন আমাদের আর কোনো উপায় ছিল না। আমরা একটা জিনিস বুঝে গিয়েছিলাম যে শুধুমাত্র আন্দোলন করে এই সরকারের হাত থেকে কোনো দাবি আদায় করা যাবে না। সেই জন্যে ট্রেড ইউনিয়ন সংগঠন হয়েও আমরা কিন্তু ওই কৌশলগত অবস্থান হিসেবে মামলা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। 3টে কারণে আমরা মামলা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। 1 নম্বর, কর্মচারীরা যখন আতঙ্কের মধ্যে রয়েছেন, কর্মচারী আন্দোলনে সেভাবে অংশগ্রহণ করতে ভীত সন্ত্রস্ত বোধ করছেন, তখন এই মামলাটা করে আদালতের মাধ্যমে আমরা ডিএর অধিকারটাকে ছিনিয়ে আনব এবং সমস্ত কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পুরসভা, তাদের পদমর্যাদা নির্বিশেষে সকলে এই একটা কমন দাবিতে নিজেদের মধ্যে একটা মানসিক ঐক্য বোধ করবেন। এবং আমরা জানতাম এই মামলায় আমাদের জয় অবশ্যম্ভাবী, এবং সে কারণে আমরা এটাও বুঝেছিলাম যে এই মামলায় যে রায়গুলো হবে তার ফলে কর্মী সমাজের মধ্যে সাহসটা বাড়বে এবং সরকারের কাছেও একটা বার্তা দেওয়া যাবে যে কর্মচারীরাও সিনা টান টান করে, মেরুদণ্ড সোজা করে সরকারের শ্রমিক কর্মচারী নীতি এবং কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নিতে জানে। এই জন্যেই কিন্তু আমরা এই মামলাটা করেছিলাম, কারণ কর্মচারী সংগঠনের বা ট্রেড ইউনিয়নের পক্ষে সবথেকে সম্মানজনক হচ্ছে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়। আদালতের মামলা করে আইনের মাধ্যমে দাবি আদায়, এটা কিন্তু নিতান্তই একটা কৌশলগত অবস্থান। কাজেই আমরা কিন্তু নিতান্ত বাধ্য হয়েই আদালতের উপর ভরসা রেখেছি এবং গত 10 বছর ধরে এই ভরসা আমাদের আছে, আজও আছে।
এবং এই ভরসা যে রেখে যে আমরা সঠিক কাজ করেছি, এটা কিন্তু আগামী দিনে প্রমাণিত হবে। মনে রাখতে হবে যে এই ডিএ মামলাটা কিন্তু পশ্চিমবাংলায় রাজ্য সরকারের ক্ষেত্রে প্রথম হচ্ছে না। এর আগে বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিলেন তখন 5 কিস্তি মহার্ঘ ভাতার টাকা প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিয়েছিলেন। তা সে সময় স্যাট ছিল না, কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিল, সেই মামলার সঙ্গে আমাদের যোগ ছিল। সেই মামলায় আমরা বলেছিলাম যে যেহেতু ডিএটা হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ার ফলে মুদ্রাস্ফীতি হয়, মুদ্রাস্ফীতিতে শ্রমিক কর্মচারীদের মজুরি বা বেতনের প্রকৃত মজুরি বা বেতন কমে যায়। সেই কমে যাওয়া বেতন বা মজুরিটার পুনরুদ্ধারই হচ্ছে ডিএ বা মহার্ঘ ভাতা। কাজেই মহার্ঘ ভাতাটা পরে রিটায়ারমেন্টের সময় দিলে এই যে এখন যে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে তার ফলে আমাদের যে একটা অসহায় অবস্থা হচ্ছে সেইটা পূরণের ক্ষেত্রে কিন্তু কোনো কাজে আসে না। তা এই জন্যে আমরা করেছিলাম, সে সময় মামলা করেছিলাম এবং মহামান্য কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিলেন যে না, যেহেতু দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট ডিএ, এই 5 কিস্তির টাকা যে কর্মচারীরা নগদে বেতনের সঙ্গে নিতে চাইবেন তাদের দিয়ে দিতে হবে। তৎকালীন সরকার এর বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ মামলা করেননি, রায়টাকে মেনে নিয়েছিলেন। কাজেই আমরা জানতাম যে যেহেতু দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে এটা রিলেটেড, এই নিয়ে মামলা করলে আমরা জিতব। তা সেই জায়গায় আমরা আছি। কাজেই আমরা আদালতের উপর ভরসা ছাড়া আমাদের তো দ্বিতীয় কোনো উপায় নেই। অনেকে আমাকে প্রশ্ন করেন, বা আপনিও যখন কথা হচ্ছিল ক্যামেরার বাইরে তখন আমাকে বলছিলেন যে বাম আমলে তো আপনারা আন্দোলন করেছিলেন এবং 6 মাসের মধ্যে পঞ্চম বেতন কমিশন তৈরি হয়েছিল, তার রিপোর্ট বেরিয়েছিল এবং সেটা কার্যকর হয়েছিল। তা বাম আমলে যদি এরকম আন্দোলন করে থাকতে পেতে পারেন, এখন কেন পাচ্ছেন না? হ্যাঁ, সত্যি বাম আমলে আমাদের যৌথ সংগ্রামী মঞ্চ ছিল, বিভিন্ন শিক্ষক, শিক্ষাকর্মী, সরকারি কর্মচারীদের 22টা সংগঠন মিলে যৌথ সংগ্রামী মঞ্চ ছিল এবং একটি সচিবালয় ভিত্তিক সংগঠন। এই শিক্ষক, শিক্ষাকর্মী এদের সঙ্গে একযোগে আন্দোলন করতে তাদের নীতিগত আপত্তি ছিল। সে কারণে আমরা তাদেরকে এই যৌথ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার জন্য মহাকরণ সংগ্রাম কমিটি তৈরি করেছিলাম। তা দীর্ঘ 3 দশক এই যৌথ সংগ্রামী মঞ্চ এবং মহাকরণ সংগ্রাম কমিটির নেতৃত্বে বাম আমলে আন্দোলন হয়েছে। তার কয়েকটা হচ্ছে 2002 সালে 27শে সেপ্টেম্বর ঐতিহাসিক কলম ধর্মঘট হয়েছে। তারপরে 2006 সালের 29শে আগস্ট মহাকরণে গণ অবস্থান হয়েছিল, যেটা আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় একেবারে গুরুত্ব দিয়ে লেখা হয়েছিল নূতন অলিন্দ যুদ্ধ। তারপরে 2009 সালে 4 জানুয়ারি মহাকরণে ধর্মঘট হয়েছিল, সর্বাত্মক ধর্মঘট। 2009 সালের 22শে জানুয়ারি সারা রাজ্যে ধর্মঘট হয়েছিল এবং এই ধর্মঘটটার অভিজ্ঞতা এত প্রবল ছিল যে সমস্ত ডিএম অফিস, বিডিও অফিস, এসডিও অফিস সেগুলো তালা খোলার লোক ছিল না, সমস্ত বন্ধ। এবং এই ধর্মঘটের সর্বাত্মক সাফল্যে বাম সরকার কিন্তু পঞ্চম বেতন কমিশন গঠন করেছিলেন এবং 6 মাসের মধ্যে সেই বেতন কমিশন তার সুপারিশ দাখিল করেছিল এবং বাম সরকার রোপা 2009 তৈরি করেছিলেন এবং সেই অনুসারে আমাদের বেতন এবং ভাতা সংশোধন হয়েছিল। কিন্তু বর্তমানে যে সমস্যাটা আমরা পড়েছি, যে সেই আমলে বামফ্রন্ট সরকার প্রশাসনের ভিতরে আন্দোলন করার যে গণতান্ত্রিক একটা স্পেস, যেটা সমস্ত রাজ্যে এবং কেন্দ্রে কর্মচারীরা পেয়ে থাকেন, সেইটা কিন্তু দিয়েছিলেন। একটা সরকার ছিল, এখন তো কোনো সরকার নেই। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ব্যক্তিগত জমিদারি আছে এবং জমিদারিতে যা হয় তিনি যা মনে করেন তাই করেন। একটা ফ্যাসিস্ট শাসক সারা পৃথিবীতে যেভাবে শ্রমিক কর্মচারী আন্দোলনকে দমিয়ে রাখে, তিনিও সেই চেষ্টা করেন, যার ফলে প্রশাসনের ভিতরে আমরা কার্যত কোনো আন্দোলন করতে পারছি না। আর প্রশাসনের বাম আমলে কিন্তু পুরো আন্দোলনটাই হয়েছিল প্রশাসনের প্রাণকেন্দ্র মহাকরণ, তারপরে ভবানী ভবন থেকে শুরু করে খাদ্য ভবন, বিভিন্ন জেলা সদর, জেলা অফিস, ডিএম অফিস, বিডিও অফিস, এগুলোতে। তা এই সরকার এসে কিন্তু প্রশাসনের ভিতরে কোনো আন্দোলন করার কোনো পরিস্থিতি রাখেননি। আতঙ্ক রাজটা এমনভাবে কায়েম করেছেন এবং পুলিশ প্রশাসন এবং কর্মী সংগঠনের ছদ্মবেশে শাসক দলের যে গণসংগঠন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, যার নেতা হচ্ছেন মন্ত্রী মানস ভূঁইয়া, এটা একটা অদ্ভুত ব্যাপার। কর্মচারী সংগঠনের নেতা হচ্ছেন একজন মন্ত্রী। আমরা ট্রেড ইউনিয়ন করি,
তা বিভিন্ন জায়গায় চা বাগানে জুট মিলে আমাদের যেতে হয়। তা সেসব জায়গায় আমরা দেখেছি যে যদি কোনো শ্রমিক কর্মচারী মালিকের হয়ে কথা বলেন তাহলে তাদের দালাল বলা হয়, তাদেরকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করা হয় এবং তাদেরকে শ্রমিক কর্মচারীরা তাদের উপর এতটাই ক্ষুব্ধ থাকে যে তাদের জীবন বিপন্ন হতে পারে। এরকম ঘটনাও কিন্তু জুট মিলে চা বাগানে ঘটেছে, যে মালিকের হয়ে কথা বলার অপরাধে শ্রমিক কর্মচারীদের রোষের শিকার হয়েছেন সেই নেতা। কিন্তু পশ্চিমবাংলায় রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার, এখানে তো সরকার হচ্ছে মালিক পক্ষ, আমরা শ্রমিক পক্ষ। তা সরকারের হয়ে যারা কথা বলেন তারা তো দালাল, তারা সরকারের এজেন্ট। কিন্তু আমরা যেহেতু হোয়াইট কালার এমপ্লয়ি, একটা অদ্ভুত ব্যাপার, এদেরকে সামাজিকভাবে আমরা বিচ্ছিন্নও করতে পারি না এবং এদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কটা রাখি, সামাজিক সম্পর্কটা রাখি, যেটা রাখা কিন্তু শ্রমিক কর্মচারী আন্দোলনের ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক, রাখা উচিত নয়। তা মন্ত্রী মানস ভূঁইয়া তারা তাদের এবং পুলিশ এবং প্রশাসনের যৌথ চক্রান্তে একেবারে তাদের মিলিত প্রয়াসে প্রশাসনের অভ্যন্তরে আমরা সেভাবে কোনো আন্দোলন গড়ে তুলতে পারছি না। আর প্রশাসনের বাইরে আপনি যতই আন্দোলন করুন, সরকারকে নথি স্বীকার করানোর ক্ষেত্রে সেটা কিন্তু ততটা কার্যকরী নয়। স্কুল কলেজে আন্দোলন হবে, আর স্কুল তুমি মাসের পর মাস বন্ধ করে রাখো না। সরকার তো গোটা সরকারি শিক্ষা ব্যবস্থাটাকেই তুলে দিতে চাইছে, তাতে তাদের আরও সুবিধে। যেহেতু আমরা প্রশাসনের ভিতরে এই আন্দোলনটাকে করতে পারছি না, সে কারণে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের যে সুযোগটা, যে সম্ভাবনাটা, সেটা অত্যন্ত স্তীমিত হয়েছে, আমাদের আদালতের উপরই নির্ভরশীল হয়ে পড়তে হয়েছে। এটা কর্মচারী আন্দোলনের ক্ষেত্রে নিশ্চয়ই একটা নেতিবাচক দিক, কিন্তু সাময়িক কৌশল হিসেবে আমরা এটা নিয়েছি এবং আমরা চূড়ান্ত আশাবাদী। আমরা বিশ্বাস করি যে এই মামলায় কর্মীপক্ষের জয় হবে। এখন এই বিশ্বাসটা তো আর ওই ব্যক্তিগতভাবে আমার মনে হলো আর আমি বলে দিলাম এটা আমার বিশ্বাস, এরকম তো হয় না। কেন এই বিশ্বাসটা আমাদের কেন এসেছে? পঞ্চম বেতন কমিশনের 10.2 প্যারাতে বলা আছে, নাও উই ফার্স্ট ডিল উইথ দ্য ডিএ ডিউ টু আনএবল প্রেশার of inflation in the economy, the real value of salary periodically fixed by the pay commission gets continuously eroded with the passage of time. Thus arise the need for payment of DA as to protect the cost. অর্থাৎ ডিএর যে মূল কথা, পঞ্চম রাজ্য বেতন কমিশন বামফ্রন্ট সরকার বসিয়েছিলেন, তাদের মনোনীত চেয়ারম্যান, তাদের মনোনীত সদস্যরা ছিল, তারা কিন্তু কর্মী বান্ধব একটা বেতন কমিশনের রিপোর্ট উপহার দিয়েছিলেন এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়লে মুদ্রাস্ফীতি হচ্ছে, টাকার প্রকৃত মূল্য কমছে, তাহলে কর্মচারীদের প্রকৃত মজুরি বা বেতন কমে যাচ্ছে, এই প্রতিদিন কমছে। এই প্রকৃত বেতন বা মজুরিটা কমে যাওয়াটাকে যে ইরোডেড হচ্ছে, এই ইরোশনটাকে করার জন্য, মানে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য, তার জন্য ডিএর কথাটা আমাদের ভাবতে হয়েছে। এবং রোপা 2009-এ একদম সুনির্দিষ্টভাবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার ডিএ দেওয়ার যে অধিকার, সেটা সরকার দিয়ে গেছে, পূর্বতন বামফ্রন্ট সরকার। এবং রোপা অর্থাৎ রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস, এটা তৈরি হয় সংবিধানের 309 নম্বর ধারা অনুসারে। অর্থাৎ যেহেতু সংবিধানের 309 নম্বর ধারায় এই রোপা 2009 তৈরি হয়েছে, এটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট। আর গভর্নমেন্ট কিন্তু এরকম হয় না ওটা বামফ্রন্টের ছিল এটা তৃণমূলের, না, গভর্নমেন্ট হচ্ছে একটা কন্টিনিউইং বডি। কাজেই ওয়ান্স দ্য গভর্নমেন্ট ডিসাইডস, একবার যখন সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে 309 নম্বর ধারায় যে কনস্টিটিউশনাল কমিটমেন্ট করেছেন সেটা মানতে সরকার বাধ্য, শাসক দলে যেই আসুক না কেন। তা সে কারণে আমরা একদম নিশ্চিত যে এই মামলায় আমাদের জয় হবে। এবার সরকারি আইনজীবীরা, এটা খুব লজ্জাজনক যে আমরা যে প্রথম ধাক্কা খাচ্ছি সুপ্রিম কোর্টে এসে, এই তারিখ পে তারিখ চলছে 2022 সালের 28শে নভেম্বর থেকে, এটা কিন্তু এই প্রথম নয়। এর আগে আমরা অনেক বড় ধাক্কা খেয়েছি। নিশিতা মাত্রে যখন প্রধান বিচারপতি ছিলেন এবং নিশিতা মাত্রে কলকাতা হাইকোর্টে এবং নিশিতা মাত্রের বেঞ্চে আমাদের মামলা ছিল, তখন
মানে বলতে আমার খারাপ লাগছে যে এই নিশিতা মাত্রের বেঞ্চের নির্দেশেই রাজ্য সরকার 15% ডিএ আমাদের দিতে বাধ্য হয়েছিলেন এবং তার পরের বেঞ্চের নির্দেশে 25% ডিএ সরকার দিতে বাধ্য হয়েছিলেন, অর্থাৎ 40% ডিএ আমরা পেয়েছিলাম, কিন্তু এই দুটো পরপর কলকাতা হাইকোর্টের বেঞ্চের চাপে, কোনো আন্দোলনে নয়। এবং এই নিশিতা মাত্রের বেঞ্চে পুরো সময়টা নিশিতা মাত্রের বেঞ্চের যা পর্যবেক্ষণ ছিল, তাদের যে কথাবার্তা ছিল, সেটা অত্যন্ত কর্মী অনুকূল। কিন্তু শুনানি শেষ হয়ে যাওয়ার পরে রায় দেওয়ার সময় তার কদিন পরেই নিশিতা মাত্রে অবসর নেবেন, তার নিশিতা মাত্রে তিনি রায়টা দিলেন না, বললেন যে পরের বেঞ্চ দু একদিন শুনানি করেই রায় দিয়ে দেবে, আমি এটা পরের বেঞ্চে মামলাটা তাড়াতাড়ি করার জন্য নির্দেশ দিয়ে যাচ্ছি। তা তখন আমাদের আইনজীবী ছিলেন সর্দার আমজাদ আলী, তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় নিশিতা মাত্রেকে বলেছিলেন যে না, আপনি আমার মক্কেলদের মিথ্যে কথা বলছেন, এই মামলা আপনি পরের বেঞ্চে গেলে পরের বেঞ্চ শূন্য থেকে শুরু করবে এবং এতদিনকার আপনার বেঞ্চে এই মামলার আমরা যা বলেছি, সরকার পক্ষ যা বলেছে, আপনাদের যা পর্যবেক্ষণ, সব শূন্য হয়ে গেল, এর কোনো মূল্য নেই। তা শুনানি শেষ আপনি রায় দেবেন না কেন? আপনি যে অবসর গ্রহণ করবেন এটা তো আপনি জানতেন, এবং রায় দেওয়ার কথা তখন নিশিতা মাত্রে বললেন না, অনেক হিসেব করতে হবে। তখন আমজাদ আলী বলছেন আপনি আবার প্রধান বিচারপতির চেয়ারে বসে আমার মক্কেলকে বিভ্রান্ত করছেন। হিসেব করাটা আদালতের কাজ নয়, হিসেব করবে অ্যাকাউন্ট্যান্ট, হিসেব করবে ক্লার্ক। আপনি আমার মক্কেল অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজকে দায়িত্ব দিন, তারা আধ ঘন্টায় হিসেব করে দেবে, এটা বিষয় না, আপনি রায়টা দিয়ে যান। কিন্তু নিশিতা মাত্রের বেঞ্চ রায় দিয়ে গেলেন না, যার ফলে মামলাটা মানে ওই পর্যন্ত যে মূল্যবান শুনানি, মূল্যবান পর্যবেক্ষণ, সেগুলো জলে গেল। একটা কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যে নিশিতা মাত্রে রায় দিতে সাহস করেননি, এটা আমরা বুঝি, কিন্তু প্রকৃত কারণটা তো আমরা জানি না, কাজেই ধাক্কা প্রথম খাচ্ছি না। এর আগে আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়োগ করেছিলাম সিনিয়র অ্যাডভোকেট। তা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মামলা থেকে সরিয়ে দেওয়ার জন্য, তিনি ছিলেন একটা মামলায় একটা সংগঠনের পক্ষে দুজন সিনিয়র তো থাকতে পারে না, তা আমরা সর্দার আমজাদ আলী আমাদের সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, সেই জন্য অর্থ দপ্তরের প্রয়াত কর্মী স্বপন দে, তার অ্যাডভোকেট হিসেবে আমরা নিয়োগ করেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। তা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মামলা থেকে সরিয়ে দেওয়ার জন্য ওই প্রয়াত স্বপন দের নামে একটা ভুয়া এফিডেভিট জমা দেওয়া হয়েছিল। তা আমরা সেই প্রয়াসটা আটকাতে পেরেছিলাম। কর্মীদের বন্ধু হিসেবে পরিচিত একটা সংগঠনের নেতা একবার হঠাৎ করলেন যে মামলাকারী সংগঠনগুলোকে 10 টাকা করে চাঁদা আপনারা দিন। এখন সুপ্রিম কোর্টে যখন মামলা চলছে তখন 10 টাকা করে চাঁদা, এটা তো মানুষ আজকাল ভিখিরিকে 10 টাকা ভিক্ষে দেয়। এটার উদ্দেশ্য কিন্তু একটাই ছিল যে আমি মামলাটাকে যাতে রসদ না পায়, যাতে মামলায় কোনোভাবেই মামলাকারী সংগঠন কর্মচারীদের টাকাটা না পায়, টাকাটা কমিয়ে দিতে হবে। এই জন্য কিন্তু একটা চক্রান্ত করা হয়েছিল বন্ধুত্বের ছদ্মবেশে। আবার রমাপ্রসাদ সরকার, তিনি প্রয়াত হয়েছেন, তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে একটা জনস্বার্থ মামলা করেছিলেন এবং সেই মামলাটা এতখানি সুন্দরভাবে তিনি সাজিয়েছিলেন, তিনি বলেছিলেন যে সরকারি কর্মচারী কি কেন্দ্র কি রাজ্য, কাউকে ডিএ দেওয়ার কোনো প্রয়োজন নেই, ডিএ দেওয়াটা অন্যায়, বৈষম্য। এবং স্বয়ং সর্দার আমজাদ আলী বলেছিলেন যে রমা মামলাটা এত সুন্দরভাবে সাজিয়েছে পিটিশনটা, যে এটা কিন্তু বেগ দেবে। তা সে হার্ডেলস আমরা অতিক্রম করে এসেছি। আবার সুপ্রিম কোর্টে 2022 সালের 28শে নভেম্বর তো মামলার ডেট ছিল না, মামলার ডেট ছিল 2022 সালের 5ই ডিসেম্বর। কিন্তু সরকার পক্ষ গিয়ে মেনশন করলেন এবং মেনশন করে বললেন যে 30শে নভেম্বর কলকাতা হাইকোর্টে আমরা যে আদালত অবমাননার মামলা করেছিলাম, অর্থাৎ 2022 সালের 20শে মে যে রায় হয়েছিল, ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট অফ দ্য এমপ্লয়িজ, সেই রায় সরকার কার্যকর করছিলেন না, 3 মাস হয়ে গিয়েছিল। আমরা তখন আদালত অবমাননার মামলা করেছিলাম এবং সরকার পক্ষ সুপ্রিম কোর্টে গিয়ে বললেন যে 30শে নভেম্বর এই আদালত অবমাননার মামলার শুনানির তারিখ আছে, তা এদিনকে হয়তো চিফ সেক্রেটারি বা ফিনান্স সেক্রেটারির বিরুদ্ধে রুল জারি হয়ে যেতে পারে, তারা গ্রেপ্তার হয়ে যেতে পারেন, কাজেই 5ই ডিসেম্বর থেকে মামলাটা এগিয়ে আনুন 30শে নভেম্বরের আগে। এবং সেই জন্য 28শে নভেম্বর মামলার দিন ঠিক হলো। এখন এটা নিয়ে আমাদের কিছু বলার নেই, কারণ কি মেনশন করাটা আইনি প্রক্রিয়া, তা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার পক্ষ সুযোগ পেয়েছেন। যদি এই প্রক্রিয়াটা যদি না থাকতো
তাহলে 30শে নভেম্বর হয়তো মহামান্য কলকাতা হাইকোর্ট চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারির বিরুদ্ধে রুল জারি করে দিতেন এবং অনেক আগেই রাজ্য সরকারি কর্মচারীদের এই বঞ্চনার বিরুদ্ধে মানে আদালত গর্জে উঠতে পারত, কিন্তু সেই সুযোগটা কেড়ে নেওয়া হলো, আইনসঙ্গতভাবেই নেওয়া হলো। আমরাও অনেক মেনশন করেছি, কিন্তু দুর্ভাগ্য মহামান্য সুপ্রিম কোর্টে কিন্তু কর্মীপক্ষের পক্ষ থেকে মেনশন করা হয়েছে যে মামলাটা তাড়াতাড়ি আনুন, তখন কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদনে সাড়া দেননি। অর্থাৎ সুপ্রিম কোর্টের এই মেনশন সংক্রান্ত বিষয়ে তাদের যে সিদ্ধান্ত সেটা কিন্তু সরকারের পক্ষে গেছে, কর্মচারীদের পক্ষে নয়। দ্বিতীয়ত যে দ্বিতীয় শুনানিতেই মহামান্য সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ দিলেন যে 2018 সালে রায় হয়েছে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, তার বিরুদ্ধে আপনারা সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে বললেন, তার বিরুদ্ধে আপনারা সুপ্রিম কোর্টে কোনো মামলা করেননি। আজকে এতদিন পরে এসে এই শিল্পী কেন এই রায়টার বিরুদ্ধে আপনারা রিভিউ পিটিশন করেছেন এবং রিভিউ পিটিশন করার মধ্য দিয়ে এই রায়টাকে লিগ্যালিটি দিয়ে দিয়েছেন। যে রায়কে আপনারা লিগ্যালিটি দিয়ে দিয়েছেন তার বিরুদ্ধে এতদিন পরে এসএলপি কেন? কিন্তু তারপর দেখলাম শুধু তারিখ পে তারিখ। এবং মহামান্য সুপ্রিম কোর্ট যে সুপ্রিম কোর্টের আগের দুই বেঞ্চ তারা যে মামলাটা শুনবো না বলেই শোনেননি এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। কারণ আপনি দেখুন গত 16ই মে জাস্টিস কারোল এবং জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ যে ইন্টারিম অর্ডার দিল সেটা কিন্তু 13 মিনিটের শুনানিতে। তা মামলা অনেক দিন 1টার সময় শেষ হয়ে গেছে, 3টের সময় শেষ হয়ে গেছে। তা সুপ্রিম কোর্টের আগের বেঞ্চগুলো ইচ্ছা করলেই কিন্তু এই 13 মিনিট সময় তারা বার করতে পারতেন না। অর্থাৎ যে কোনো কনসিডারেশন থেকেই সুপ্রিম কোর্টের ওই বেঞ্চগুলো এই মামলাটা শুনতে চাননি। তো এটা কর্মচারীদের মামলাকে তারিখ পে তারিখ সংস্কৃতিতে হয়েছে। এবং তখন অদ্ভুত ব্যাপার, তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি বলছেন, বক্তৃতা দিচ্ছেন যে আমি চাই না যে সুপ্রিম কোর্ট তারিখ পে তারিখ আদালত হয়ে যাক, অথচ তারই প্রধান বিচারপতি তিনি, তারই নেতৃত্বে সুপ্রিম কোর্টে আমাদের ডিএ মামলায় তারিখ পে তারিখ হচ্ছে। আবার দীপঙ্কর দাশগুপ্ত তিনি আমাদের ছিলেন, তা সেই সময় সমাজ মাধ্যমে কর্মচারীরা নাকি অতি উৎসাহ প্রদর্শন করছিলেন দীপঙ্কর দত্ত তা, এবং একজন রাজনৈতিক নেতা শুভেন্দু অধিকারী তিনি মামলার সম্পর্কে কিছু কথা বলেছিলেন। এখন সেই জন্য জাস্টিস দীপঙ্কর দত্ত বললেন আমি মামলা শুনবো না। এ তো অদ্ভুত কথা। সোশ্যাল মিডিয়ায় কে কি লিখবে আমরা তো লিখছি না, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মূল মামলাকারী সংগঠন, তাদের কোনো সদস্য বা কোনো নেতা কিন্তু সমাজ মাধ্যমে কিছু লেখেনি, তাহলে মামলা কেন তিনি শুনবেন না? আর কোন রাজনৈতিক নেতা কি বলবেন সেটা কি আমাদের সঙ্গে আলোচনা করে বলবেন? তিনি তো তার মতো, তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে, তিনি তার মতো বলবেন। তা সোশ্যাল মিডিয়ায় লেখা হলে যদি মামলা না শোনাটা যদি দস্তুর হয়ে থাকে, তাহলে সুপ্রিম কোর্টে প্রত্যেকটা মামলার আগে আমরা যদি সোশ্যাল মিডিয়ায় সেই মামলা সম্পর্কে কিছু লিখি, তাহলে সুপ্রিম কোর্টের অন্যান্য সব বিচারপতিরা কি সেই মামলা শুনবেন না? তাহলে তো সুপ্রিম কোর্টের মামলা কেউ শুনতেই পারবেন না। অর্থাৎ একটা অজুহাত দিয়ে জাস্টিস দীপঙ্কর দত্ত মামলা থেকে সরে গেলেন, মামলা আবার দেরি হয়ে গেল। তা এই বিপদের মধ্যে আমাদের পড়তে হয়েছে, কিন্তু যাই হোক, বেটার লেট দ্যান নেভার। তা জাস্টিস কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ অত্যন্ত দ্রুততার সঙ্গে গত 14 এবং 16ই মে একটা ইন্টারিম অর্ডার দিয়েছিলেন। তাতে জুলাই 2009 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত যা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে যা ডিএ হয় তার 25% দেওয়ার কথা বলেছিলেন 6 সপ্তাহের মধ্যে। এবং রায়টা আমি একটা অংশ উল্লেখ করছি, তাহলে বুঝতে পারবেন যে আমরা কেন বলছি যে আমাদের জয় সুনিশ্চিত। রায়টা দেওয়া হয়েছে দেখুন, in terms of the impugned judgment dated 20/5/2022 passed by the High Court at Calcutta in WPST number 102/2020 titled The State of West Bengal and Others versus Confederation of State Government Employees West Bengal and Others, and order dated 22/9/2022 in RVW number 159/2022 dated 22/9/2022। অর্থাৎ
22/9/2022 স্যাটের রায় এবং 20/5/2022 মহামান্য কলকাতা হাইকোর্টের রায় অনুসারে এই 25% ডিএ কিন্তু দিয়ে দিতে বলা হয়েছে। তা এই দুটো রায়ে কি বলা ছিল যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে রোপা 2009-এ যে ডিএ দেওয়ার অধিকারটা কর্মচারীদের দেওয়া হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, সেইটা কার্যকর করতে, অর্থাৎ এর মধ্য দিয়েই কিন্তু এই অর্ডারটার মধ্য দিয়েই সুপ্রিম কোর্ট কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে মান্যতা দিয়ে দিয়েছে। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যেটা আমার বলা দরকার। হাউএভার, pending such consideration, we are of the considered view that the employees need not be kept waiting endlessly to receive the money in question. অর্থাৎ মামলা কোর্টে পেন্ডিং, সরকার আর্থিক সংকট, এই সব কথা বলে কর্মচারীদের প্রাপ্যটাকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যাবে না।